একটা চাকরি খুব দরকার। শুনলাম এমআরআই কোম্পানিতে ইন্টারভিউ চলছে। আজই শেষ তারিখ। দেরি না করে সকাল 8টায় চলে গেলাম ইন্টারভিউ দিতে। ওয়েটিং রুমে অনেকক্ষণ বসে থাকার পর আমার ডাক পড়লো। মিস ফারিয়া প্রভাকে। জি আমি। আপনাকে স্যার ডাকে চলুন আমার সাথে। জি চলুন। কেবিনে গিয়ে দেখি ম্যানেজার একটা স্টাফের সাথে কথা বলছে। অন্য পাশ ফিরে আমি গিয়ে বললাম, মে আই কাম ইন স্যার? ইয়েস। বলেই দরজার দিকে তাকালেন। চিরচেনা মুখ দেখে আমি থমকে গেলাম। এ তো কেউ নয়, ফারহান, আমার প্রাক্তন, যাকে আমি এখনো ভালোবাসি। কিন্তু আর কিছু ভাবার আগেই ফারহান বলে উঠল, প্লিজ বসুন মিস ফারিয়া। স্যার জবটা আমার খুব দরকার। সিভি সহ সব কাগজ জমা দেন, আপনাকে পরে জানানো হবে। আমি কিছু বলতে যাব, তখনই দেখি একটা মেয়ে ফারহানের কেবিনে এসেই, Hey Farhan, how are you? ওয়েল নিশু, ইউ লুক সো প্রিটি। Thanks Farhan, you look also handsome. ওদের এইসব লুতুপুতু আমার মোটেও ভালো লাগলো না। হয়তো ওর প্রেমিকা বা বউ, তাই বলে এমন করতে হবে? ঢং। নিশু আমার দিকে তাকিয়ে, এটা কি ফারহান? জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছে। ও এখনো শেষ হয়নি? শেষ? মিস ফারিয়া, আপনি এখনো বসে আছেন কেন? কিছু বলবেন? না আসলে কিছু না, বলেই উঠেই আবার পেছন ফিরে আমি, ফারহান একটা কথা বলবো, এটা কি তোমার প্রেমিকা নাকি বউ? এই মেয়ে, তুমি আমার ফারহানের নাম ধরে ডাকছো কেন? আর ফারহান, ও তোমার নাম জানে কি করে? আজই তো আসলে ইন্টারভিউ দিতে, তুমি কি চিনো? না নিশু, আমি ওকে কিভাবে চিনবো? আজই দেখলাম। সরি বলেই বেরিয়ে গেলাম কেবিন থেকে। নিশু যাও, এই ফাইলটা গুলো ঠিক আছে কিনা দেখো গিয়ে। ইয়াহ শিওর। কফিল, কফিল এদিকে এসো। জি স্যার, বলেন। একটু আগে যে মেয়েটা আসলো তার সম্পূর্ণ ডিটেলস আমার চাই, আর তার জবটা কনফার্ম করে দাও। লেটস গো। ইয়েস স্যার। 2 ঘন্টা পর। স্যার আসবো? কাম। স্যার, মেয়েটার নাম ফারিয়া প্রভা, বিয়ে হয়নি, একটা হোস্টেল থেকে পড়ালেখা করছে। আর এনাফ, থ্যাঙ্কস, যেতে পারো। জি স্যার। মিস ফারিয়া, তোমাকে খুব বেশি ভালোবাসতাম, কেন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে? আমার কি টাকা কম ছিল নাকি আমার ভালোবাসাই কমতি ছিল? এখন তুমি নিজেই আমার কাছে আবার ফিরে আসবে মিস ফারিয়া। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অন্যদিকে ফারহানের কথা শুনে খুব কষ্ট হলো। সে আমাকে চেনে না, ঘৃণায় হয়তো আমার চেহারাও ভুলে গেছে। আমি তাকে বেঈমানির পরিচয় দিয়েছি, কিন্তু আমার যে কিছুই করার ছিল না। চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। সন্ধ্যায় অচেনা নাম্বার থেকে কল আসলো। 2-3 বার বাজার পর রিসিভ করলাম। তখনই, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনি কি মিস ফারিয়া প্রভা বলছেন? জি। কংগ্রাচুলেশনস, এমআরআই কোম্পানিতে আপনার জব কনফার্ম। ফারহান স্যারের পিএ আপনি। থ্যাংক ইউ। কবে থেকে জয়েন করতে হবে? কাল থেকে জয়েন করতে হবে। আপনি কাল সকাল 8টায় অফিসে উপস্থিত থাকবেন। বাই। জি ঠিক আছে। জবটা পেয়ে খুব আনন্দ লাগছে, কিন্তু ফারহানকে প্রতিদিন দেখলে তো তার মায়ায় পড়ে যাব। জবটা ছেড়ে দেওয়াটাও পসিবল না। আচ্ছা, ফারহান কি তার বউকে খুব ভালোবাসে? আমাকে কি সত্যি ভুলে গেছে, নাকি নতুন করে আর আমাদের মাঝে কোনো সম্পর্ক তৈরি করতে চায় না? সত্যিটা বলে যদি ওর কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবে তো? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম ভাঙলো সকাল 7:30টায়। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করেই একটা শাড়ি পরে বের হলাম। রাস্তায় জ্যাম পড়ায় 10 মিনিট লেট হয়ে গেছে। উফ, আজকে প্রথম দিনই মনে হয় জব চলে যাবে। ভাবতে ভাবতে অফিসে চলে এলাম। অফিসে ঢোকার সাথে সাথে একটা লোক এসে বলে, হাই, আমি কফিল। তুমি ফারিয়া, রাইট? হুম এত লেট করে আসছো কেন? আসো, স্যার তোমাকে ডাকে ভিতরে। চলুন বলে কফিলের পেছনে যেতে লাগলাম। খুব ভয় করছে যদি জবটা চলে যায়। কেবিনে গিয়ে কফিল বলল, আসবো স্যার। ইয়েস কাম। স্যার, মিস ফারিয়া আসছেন। প্রথম দিনই 10 মিনিট লেট, বাকি দিনগুলো তো পড়েই আছে। এভাবে চললে জব করা যাবে না মিস ফারিয়া। কফিল, তুমি যাও এখন। জি স্যার। মিস ফারিয়া, বসুন আপনি। জি স্যার, থ্যাঙ্কস বলে বসলাম। নিশু কিছু না বলেই ফারহানের কেবিনে ঢুকে বলল, গুড মর্নিং ফারহান। মর্নিং নিশু। ফারহান, ওর কি জব কনফার্ম হয়ে গেছে? নিশু, ও আজ থেকে আমার পিএ। হোয়াট ফারহান, তাহলে আমি কি? আমার পোস্ট আমি ছেড়ে দিব না, তুমি অন্য জায়গায় পোস্ট করো। বস কে, আমি না তুমি? আমি যা বলছি শুনেছ না? নাও গো। নিশু রেগে চলে গেল কেবিন থেকে। মিস ফারিয়া, ফাইলগুলো কমপ্লিট করে দিন। জি স্যার বলে ফাইল নিয়ে উঠে কেবিন থেকে বের হব তখনই, আপনাকে আমি কোথাও যেতে বলেছি? আমার সামনে বসে সব ফাইল চেক করুন। কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, এখানে বসেই কাজ করুন। ওকে আজ 1 বছর পর তোমায় এত কাছে পেলাম, দূরে দূরে থাকতে দেই কি করে মাইজান? আমি ফাইলগুলো দেখছিলাম, তখন দেখি তেলাপোকাটা মনের সুখে ফোন টিপছে আর মুচকি মুচকি হাসছে। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। মনে হয় মোবাইলে কোনো মাইয়ার লগে ইটিস পিটিস করে। শালা বান্দর, তুমি হয়তো আমার কথা ভুলেই গেছো। আমি যে অসম্পূর্ণতায় ভুগছি, তোমার কাছে থাকাটা
পসিবল ছিল না আমার। এসব ভাবছি আর তার মায়া ভরা চোখের দিকে তাকিয়ে আছি। তখনই ফারহান বলে উঠল, আমি এতটাও সুন্দর না যে আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে। সুন্দর হলে কেউ আমাকে ছেড়ে চলে যেত না। ফারহান বিশ্বাস করো। বেঈমানকে বিশ্বাস করা যায় না। যারা টাকাকে ভালোবাসে, অন্যের অনুভূতির কোনো মূল্য দেয় না। সত্যি বলছি আমি। আমার জন্য কফি নিয়ে আসুন। আমি কেন কফি আনতে যাব? কারণ আপনি আমার পিয়ে। আমি যা বলবো তা শুনতে হবে। লেটস গো। ওকে বলে বিরক্ত নিয়ে কেবিন থেকে বের হতেই একটা লোকের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। সাথে সাথে এই লোকটাকে ইতর, বিলাই, গাধা, প্লাস্টিক, চোখে দেখেন না উগান্ডা থেকে আমদানি হয়েছে মনে হয়, বলেই উঠতে যাব। তখনই লোকটা হাত বাড়িয়ে দিল। আমি তার হাত ধরে উঠবো, তখনই ফারহান এসে আমাকে আমার হাত ধরে উঠিয়ে দিল আর বলল, আমি ডাকা ছাড়া আমার কেবিনে আসবেন না, ওকে? আর লোকটা আমার দিকে কেমন লোলুপ চোখে তাকিয়ে বলে উঠল, হাউ সুইট। ও সুইট না, মিরাজ শেখ। ওর নাম ফারিয়া প্রভা, আমার পিয়ে। বাট ওকে তো আগে দেখিনি। আমার নিউ পিয়ে। চলুন ভিতরে। আর মিস ফারিয়া, আপনাকে কাজ দিয়েছি, এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে বলিনি। নিজের কাজ করুন। লেটস গো। ওকে স্যার বলেই লোকটার দিকে এগিয়ে যাই। সেটা দেখে ফারহান রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমিও ফারহানকে রাগানোর জন্য লোকটার কাছে গিয়ে বললাম, হাই, আমি ফারিয়া প্রভা। হ্যালো, আমি মিরাজ শেখ। ধাক্কা দেওয়ার জন্য আই এম সরি, আমি দেখতে পাইনি। ইটস ওকে বলেই চলে গেলাম কফি বানাতে। সেখানে গিয়ে মিরাজ বেটাকে বিড়বিড় করে গালি দিচ্ছিলাম। শালা উগান্ডা, চোখে দেখে না মেয়েদের গায়ের উপর পড়ে, লুচু কোথাকার। আসছি আবার সরি বলতে। আই এম টলি। আমাকে দেখতে পাইনি। গাল বাঁকা করে বললাম। তখনই পেছন থেকে কে যেন বলে উঠল, বাহ, একদিনে তো ভালোই হাত করে নিয়েছো ফারহানকে। শুনে পেছন ফিরে দেখি নিশু পেতনিটা দাঁড়িয়ে আছেন। তাকে দেখে আমার রাগ উঠে গেল। ও আপনি কি করছেন এখানে? তা কি তোমাকে বলতে হবে নাকি? বলতে হবে। এই মেয়ে, একদিন হলো অফিসে জয়েন করেছো, তোমাকে কেন আমি কৈফিয়ত দিতে যাব? তুমি জানো আমি কি? আমি ফারহানের পিয়ে। কি বললেন? পিএ? সেটা তো ছিলেন, আজ থেকে আমি ফারহানের পিএ। আর অফিস টাইমে কাজ পেলে এদিক সেদিক ঘোরাফেরা করছেন কেন? যান নিজের কাজ করুন। তোমার চাকরি তো কেড়ে নিবই আমি, আর তোমাকেও দেখিয়ে নিব। আমার কাছে এসে মুখের উপর আঙুল তুলে আঙুল নাবিয়ে কথা বলুন। মিস নিশু ওরফে ময়দা পেতনি। এই মেয়ে, কি বললে তুমি? আমাকে তো আমি বলেই মুখ বাঁকা করে চলে গেল। আর আমি ওর হিংসা দেখে মিটমিট করে হাসতে লাগলাম। 1 ঘন্টা পর ফারহানের কেবিনের দিকে যেতেই দেখি মিরাজ শেখ ফোনে কথা বলতে বলতে কেবিন থেকে বের হচ্ছে। আমি কিছু না বলেই চলে যেতে নিলে আমার হাত ধরে টান দেয়, আর আমি সাথে সাথে হাত ছেড়ে দিয়ে বলে উঠলাম, এটা কোন ধরনের অসভ্যতামি? কুল বেবি, এত রেগে যাওয়ার কি আছে? তোমার মতো এত সফট মেয়েকে যে কেউ শুতে চাইবে? আর তোমার কোমর যে। বলেই আমার কোমরে হাত দিয়ে দিল, আর আমি সাথে সাথে একটা থাপ্পড় মারলাম। হোয়াট দ্য হেল, তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? বলেই আমাকে থাপ্পড় মারতে আসলে কে যেন হাতটা ধরে ফেলে। তাকিয়ে দেখি ফারহান। কি হয়েছে মিস্টার মিরাজ শেখ? ওর গায়ে হাত তুলছেন কেন? তুমি জানো ফারহান ওই 2 টাকার মেয়ে আমাকে থাপ্পড় মেরেছে? ওর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? কি হয়েছে মিস ফারিয়া? ওনাকে থাপ্পড় মেরেছেন কেন? স্যার, উনি আমার শরীরে আর কিছু বলার আগেই নিশু পেতনিটা এসে বলে, আরে ফারহান, এইসব 2 টাকার মেয়ে আর কি পারে? মিরাজ শেখ যাচ্ছিলেন, মিস ফারিয়া এসে ওনার সাথে নিজের ইচ্ছা ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়, আর মিরাজ শেখ উঠিয়ে দিলে ওনাকে থাপ্পড় মারে। জানো না, এইসব মেয়ে কোনো টাকাওয়ালা ছেলেকে দেখলেই তো নিজের ইচ্ছা গায়ে পড়ে। ছোট লোক কোথাকার। বলেই মুখ বাঁকা করে ফেলে। ফারহান নিশুর কথা শোনার পরপরই আমাকে একটা থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে ভাবছি, মানুষ কিভাবে এত মিথ্যা বলতে পারে। ফারহানের তো আমার কথাটা একবার শোনার দরকার ছিল। চোখের পানি চিকচিক করছে। তা দেখে নিশু বলে, এসব ন্যাকাকান্না করো না তো, তোমাদের মতো মেয়েদের চেনা আছে ঢং। মিরাজ শেখ, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সরি, কিছু মনে করবেন না। ইটস ওকে। চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। বলেই ফারহান আর মিরাজ শেখ চলে গেল। আমি বোকার মতো তখনও দাঁড়িয়ে আছি। কি থেকে কি হয়ে গেল? অফিসের সব স্টাফ আমার দিকে তাকিয়ে আছে, আর নিশু আমার কাছে এসে বলে, তোমাকে বলেছিলাম না তোমার চাকরি আমি কেড়ে নিব? সবে তো শুরু। ফারহানকে হ্যাক করা এতটাও সোজা না মিস ফারিয়া। বলেই শয়তানি হাসি দিয়ে বলে ওঠে, এইখানে কি সিনেমা চলছে? সবাই এইভাবে তাকিয়ে আছো কেন? যাও নিজের কাজে যাও। সবাই চলে গেল, সাথে নিশুও। আমি দৌড়ে আমার ওয়াশরুমে গিয়ে কান্না করতে লাগলাম। কেন আমার কথা একবার শুনলে না ফারহান? একবার তো আমাকেও জিজ্ঞেস করে জানতে পারতে। এইসব ভাবছি আর কান্না করতেছি। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কেবিনের দিকে যেতেই একটা মেয়ে বলে উঠল, হাই, আমি তিশা। হাত বাড়িয়ে দিয়ে, হ্যালো, আমি ফারিয়া। তুমি স্যারের নতুন পিয়ে, তাই না? হুম। তুমি মন খারাপ করো না। ওই
নিশু ভূতনির কথা শুন। আমি জানি নিশু মিথ্যা বলেছে, আর মিরাজ শেখ লোকটা খুব বাজে। মেয়েদের শরীরে হাত দেয় শুধু, আর নিশু তোমাকে অপমান করার জন্য ওইসব মিথ্যে কথা বলেছে। আমি সব দেখেছি। আমার কোনো দোষ ছিল না, সত্যি। আরে আরে, কান্না করছো কেন? ওই নিশুটা এমনই, মানুষকে অপমান করে শুধু। আর তুমি এখন স্যারের বিয়ে না, এখন নিশু হিংসে জ্বলে পুড়ে মরবে, শুধু তোমার উপর প্রতিশোধ নিতে চাইবে। সাবধানে থেকো তুমি। আজ শুনো, আজ থেকে চাইলে তুমি আমার সাথে সব শেয়ার করতে পারো, বন্ধু ভেবে। বলেই আমার চোখের পানি মুছে দিল। ওকে, আমি নিশুর এই অপমানের প্রতিশোধ নিয়েই ছাড়বো। এখন চলো, যাও যাক। নিশু আবার এখানে একসাথে দেখলে গন্ডগোল পাকিয়ে দিবে। আর একদম কান্না করবে না, তুমি খুব মিষ্টি দেখতে, কান্না করলে ভূতের মতো লাগে। বলেই হেসে দিল। আমিও হেসে দিলাম। আমি আর তিশা দুজনে একসাথে দুপুরে খাবার খেলাম। সন্ধ্যায় অফিস ছুটি হওয়ার পর দুজনে একসাথে বের হলাম। আমি হোস্টেলে চলে গেলাম আর নিশু ওর বাসায় চলে গেল। সকালে ঘুম ভাঙলো ফোনের রিং শুনে। ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখি তিশা কল দিছে। কল রিসিভ করে হ্যালো বললাম। মহারানী কি এখনো ঘুমাচ্ছেন? কয়টা বাজে? মহারানী, আপনি টাইম দেখেন তো কয়টা বাজে। আরে তিশু, এখন তো মাত্র 7:10 হলো। আপনি 10 মিনিটে রেডি হয়ে নিচে আসুন, আমি নিচে আছি। নিচে আছো মানে? কোথায় নিচে? তোমার রুমের নিচে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো, দুজনে একসাথে নাস্তা করে অফিস যাব। ওকে, আমি আসতেছি। আমি ফ্রেশ হয়ে গোলাপি রঙের একটা শাড়ি পরে বের হলাম। নিচে গিয়ে দেখি তিশা ফোনে কাকে যেন বলছে। দেখো, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না, প্লিজ আর কখনো কল দিবে না। আমাকে দেখে ভেবাচাক্কা খেয়ে কল কেটে দিল আর বলল, আরে আরে, তুমি চলে এসেছো? কার সাথে কথা বলা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না, বলবো তোমাকে। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। তাই নাকি? তোমাকেও কি কম সুন্দর লাগছে নাকি তিশু রানী? চলো যাওয়া যাক। দুজনে অফিসে গিয়ে নাস্তা করলাম একসাথে। অনেকক্ষণ পর ফারহান আসলো অফিসে। সবাই দাঁড়িয়ে শুভ সকাল জানালো। আমি তো দেখেই ফিতা, খোঁজা খোঁজা দাড়ি, ব্ল্যাক কালার সানগ্লাস, ব্ল্যাক শার্ট। সব মিলিয়ে ক্রাশ খাওয়ার মতো। কিন্তু আমি ক্রাশ খেয়েও লাভ নেই। অনেকক্ষণ পর ফারহান আমাকে তার কেবিনে ডাকলো। আমি গিয়ে, মে আই কাম ইন স্যার? ইয়েস মিস ফারিয়া, কাম। স্যার আমাকে ডাকছিলেন? জি মিস ফারিয়া, একটা প্রজেক্টের জন্য কিছু ফাইল রেডি করে দিতে হবে খুব তাড়াতাড়ি, আজকের মধ্যেই। আমার সামনে কিছু ফাইল রেখে। কিন্তু স্যার, আমি একা আজকের মধ্যেই কিভাবে রেডি করব? আমিও হেল্প করব। একসাথে বসেই ফাইলগুলো রেডি করতে হবে, না হলে ডিলটা আমাদের হাতছাড়া হয়ে যাবে আর মিরাজ শেখের হাতে চলে যাবে আর অনেক টাকা লস হয়ে যাবে। তাহলে স্যার, আমি নিজেই রেডি করে দিব, আপনি বিশ্বাস করতে পারেন। হা, বিশ্বাস? তাও আবার আপনাকে মিস ফারিয়া? বেঈমানকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায় না। আমি কিসের উপর আস্থা রেখে আপনাকে বিশ্বাস করব বলা তো যায় না। এখানে আমার ডিলটা নষ্ট করে মিরাজ শেখের সাথে আলাপ জমাবেন। বাই দ্য ওয়ে, এখন আসতে পারেন, পরে ডেকে নিব আপনাকে। আমি ফাইলগুলো নিয়ে ফারহানের কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে গেলাম। আর তখনই নিশু আসলো আমার কেবিনে। আচ্ছা, তো তোমার সাথে ফারহানের কি আগে কোনো সম্পর্ক ছিল? তোমরা কি দুজনকে আগে থেকেই চিনো? আমাকে বলা ছাড়া আমার কেবিনে কি করছেন আর আমাদের মাঝে কি আছে না আছে আপনার না জানলেও চলবে। ওকে স্যার তো তোমাকে একটু বিশ্বাস করে না। তাছাড়া তোমার মতো মেয়ের কাজ না এই ফাইলগুলো রেডি করা। তার চেয়ে বরং পিয়ের জায়গাটা ছেড়ে দাও, আমি সব করে দিচ্ছি। স্যার আমাকে কাজটা দিয়েছে, আমি নিজেই করতে পারবো। তোমার কোনো দরকার নেই শাকচুন্নি। কি? তুমি আমাকে শাকচুন্নি বললা? খেত। আপনি যেতে পারেন প্লিজ, না হয় স্যারকে ডাকতে বাধ্য হব। তোমাকে আমি সফল হতে দিব না। তোমাকে সবার সামনে অপমান করব এই ফাইলের জন্য ফারিয়া, তুমি চিন্তাও করতে পারবে না। বলেই আমার কেবিন থেকে বেরোতেই কলার খোসায় পা দিয়ে ঠাস করে পড়ে যায়। নিশু পড়ে যাওয়ায় অফিসের সব স্টাফ হেসে দিল আর বেচারি নিশু কান্না কণ্ঠে রেগে গেল। হোয়াট দ্য হেল, এখানে কলার খোসা কে ফেলেছে? তখনই তিশা বলে ওঠে, আরে নিশু, তুমি কলার খোসা কোথায় পেলে? তুমি এত টাইট জামা পরো আর হিল জুতো পরো, তাই তো পরে গেলা। আমার দিকে তাকিয়ে চোখ টিপে বুঝতে আর বাকি রইল না যে এটা তিশার কারসাজি। আমিও তিশার সাথে মিলে বলতে লাগলাম, আরে হ্যাঁ নিশু, তুমি কি এই বয়সে চোখে কম দেখো নাকি? এখানে কত পরিষ্কার কলার খোসা কোথায় পেলে? কাল থেকে এইসব পরে এসো না। তখনই ফারহান এসে বলে, কি হচ্ছে এখানে? সবাই দাঁড়িয়ে আছো কেন? আর নিশু, তুমি এখানে বসে আছো কেন? যাও কাজ করো। ফারহান, আমাকে উঠাও না, আমি পড়ে পায়ে ব্যথা পেয়েছি, তাই উঠতে পারছি না। ফারহান হাত দিয়ে উঠাতে যাবে, তখনই তিশা এসে বলে, স্যার আমি তুলে দিচ্ছি, বলেই একটানে নিশুকে উঠিয়ে দিল। এই মেয়ে, তোমাকে উঠাতে বলেছি নাকি? আরে আমরা থাকতে স্যার কেন কষ্ট করবে? আর
তুমি তো দেখি ঠিকই আছো। বলার সাথে সাথেই নিশু পায়ে হাত দিয়ে উফ, কি ব্যথা পায়। বলেই পা ধরে ন্যাকা কান্না করতে লাগলো আর বলল, ফারহান, আমাকে কোলে করে একটু কেবিনে দিয়ে আসবি প্লিজ। ইয়া শিওর। বলেই কোলে উঠাতে নিলেই আমি বললাম, স্যার আমি আর তিশা মিলে নিয়ে যাচ্ছি, আপাকে কষ্ট করতে হবে না। বলেই তিশা আর আমি নিশুকে নিয়ে কেবিনে নিয়ে যেতে নিলেই নিশু আমাদের ছেড়ে একাই হাঁটতে লাগলো। আমি আর তিশা হেসে দিলাম আর ফারহান বোকার মতো তাকিয়ে আছে নিশুর যাওয়ার দিকে। বুঝলে নিশু, কিছু মানুষ আছে শুধু মেয়ের ছোঁয়ার চেষ্টা করে, সুযোগ পেলেই মেয়েদের কোলে নেওয়ার চেষ্টায় থাকে। আরে আজব, কেউ বললো আর তাকে কোলে নিতে হবে? বলেই চলে যেতে নিলে ফারহান আমার হাত ধরে ফেলে আর বলে, কি বললে তুমি? আমি মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি আর কোলে নেই, তাই না? আরে স্যার, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি আপনাকে কিছু বলেছি নাকি? দাঁড়াও, দেখাচ্ছি। বলেই ফারহান আমাকে কোলে নিয়ে নিল আর আমি হাত পা ছোড়াছুড়ি করে বলতে লাগলাম, স্যার সবাই দেখছে কি করছেন, প্লিজ আমাকে নামান, আমি পড়ে যাব। আমি তোমার মতো বিশ্বাসঘাতক নই যে আমাকে বিশ্বাস করতে পারবে না, পড়বে না। এইভাবেই থাকো, না হয় ফেলে দিব। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আমি অন্য মেয়েদের ছোঁয়ার চেষ্টা করি? স্যার আর বলবো না, প্লিজ আমাকে নামিয়ে দেন, আমি পড়ে যাব। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার মতো বিশ্বাসঘাতক না। আমাকে নিয়ে কেবিনে ঢুকলো। আমি বিশ্বাসঘাতক? আপনি আপনার নিশুকে কোলে নিন। আমি কেন নিশুকে কোলে নিব? ও মা, নিশুকে আপনি দু চোখে হারান, আমার তো মনে হয় ভালোবাসেন, আর তাকে তো কোলে নিবেন, তাই না? আমি আমার ভালোবাসাকে কোলে নিয়েছি। আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি। আমি তো তোমাকে ছেড়ে যাইনি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো। তোমার জন্য আমি কি করিনি? নিজের সবটা দিয়ে ভালোবেসেছিলাম আর তুমি চলে গিয়েছিলে। একটা বছর আমি কেমন আছি, ভালো আছি কিনা সেটা জানার জন্যেও আমার খোঁজ নাওনি। তোমাকে ছাড়া এক একটা দিন আমার কেমন কেটেছিল সেটা শুধু আমি জানি। আমি তো তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কেন এমন করলে ফারি? কান্না কণ্ঠে বলে উঠল আর আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি তোমার ভালোবাসা ছিলাম, কিন্তু আমি এখন প্রাক্তন। এই মেয়ে, তুমি প্রাক্তন নও, তুমি আমার ভালোবাসা, কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আর প্রাক্তন তো তাকেই বলে যাকে ভালোবেসে ভুলে থাকা যায়। আমি তো তোমাকে ভুলিনি, আমি তো তোমাকে খুব ভালোবেসেছিলাম। কেন ছেড়ে গেছিলে? কেন? আমার চুলের মুঠি ধরে। ফারহান, আমি চাইনি আমার অসম্পূর্ণতা নিয়ে তোমার জীবনে আসতে, আমার কিছুই করার ছিল না। আর বলার কিছু আগেই ফারহান আমার ঠোঁট তার ঠোঁট জোড়ার দখলে করে নিল আর 2 মিনিট পর ছেড়ে দিল আর আমার হাত ধরে টেনে আমাকে নিয়ে অফিস থেকে বেরিয়ে গেল আর আমাকে টেনে নিয়ে গাড়িতে তুললো। আমি ভয়ে বললাম, স্যার গাড়িতে কেন তুললেন আমাকে? ফারহান কিছু না বলে আমাকে সিট বেল্ট বেঁধে দিল। কিছু বলছে না সে, 2 চোখ লাল হয়ে আছে, গম্ভীর ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো। আমি অসহায় হয়ে জিজ্ঞেস করলাম, স্যার কোথায় যাচ্ছি আমরা, বলবেন প্লিজ? একটা কথাও বলবে না তুমি, না হলে খুব খারাপ হয়ে যাবে। চোখ গরম করে, স্যার কালকের জন্য যে ফাইলগুলো রেডি করতে বলেছেন ওগুলোর কি হবে স্যার? ফারহান কিছু না বলে কাকে যেন কল দিল আর বলল, হ্যালো কফিল, মিস ফারিয়ার কেবিনে কিছু ফাইল আছে, আজকের মধ্যেই ফাইলগুলো রেডি হওয়া চাই, যাতে কোনো ভুল না হয়। আর আমি আজকে আর অফিসে যাব না, সব যেন ঠিক থাকে। ওকে, নাও বাই। ফারহান কল কেটে নিশ্চুপভাবে গাড়ি চালাতে লাগলো। স্যার আমরা কোথায় যাচ্ছি? আর আজকে অফিসে যাবেন না কেন স্যার? প্লিজ, আমি হোস্টেলে যাব, প্লিজ স্যার। আর একটা কথা বললে তোমাকে এখনই চলতি গাড়ি থেকে ফেলে দিব। জাস্ট শাট আপ। আমি ভয়ে আর কোনো কথা বললাম না। কিছু দূর যাওয়ার পর একটা বাসার সামনে গাড়ি থামালো ফারহান আর আমাকে টেনে গাড়ি থেকে নামালো। গাড়ি থেকে নেমে দেখি বড় বড় করে লেখা কাজী অফিস। এটা দেখে আমার কলিজা শুকিয়ে গেল আর চোখ বড় বড় করে ফারহানের দিকে তাকালাম। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে কোথায় নিয়ে এসেছি। স্যার আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? ও গড, মিস ফারিয়া, আপনি জানেন না কাজী অফিসে মানুষ কেন আসে? স্যার প্লিজ এমনটা করবেন না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। মিস ফারিয়া, তোমার জন্য একটা বছর আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভাবছো এখন তুমি পার পেয়ে যাবে? তোমার জীবন নরক করে দিব আমি। স্যার আমি আর কখনো আপনার সামনে আসবো না আজকের পর থেকে, আমার ছায়াও দেখবেন না, আপনি প্লিজ এমন করবেন না। ফারহান কোনো উত্তর না দিয়ে আমাকে টেনে ভেতরে নিয়ে যায় আর জোর করে আমাকে বিয়ে করে নেয়। এটা সবটা আমার কাছে যেন স্বপ্ন, ঘুম ভাঙলেই সব ঠিক আগের মতো হয়ে যাবে। গাড়ি নিজ গতিতে চলছে, আমি রোবটের মতো গাড়িতে বসে আছি আর ভাবছি 1 বছর আগের কথা।